গল্পের নাম খুঁজে ফেরা মন। গল্পটি লিখেছেন শ্রীলা আচার্য। একটু সরে দাঁড়ান তো, দাঁড়াবার মিনিমাম জায়গাটুকু নেই। বেশ রাগত স্বরে বলে সুহানা। ট্রেনে অসম্ভব ভিড়। রোজের অফিস যাতায়াতে নিত্যযাত্রী সুহানা। আজ একটা অসম্ভব ভিড়ে ট্রেন যেন উপচে পড়ছে। সামনে দাঁড়িয়ে থাকা তন্ময় একদৃষ্টে লক্ষ্য করছিল সুহানাকে। সুহানা সুন্দরী, শিক্ষিতা, কলকাতার এক নামী সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। সুহানা আজ জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে। সন্ধেবেলা এমন ঝড় বৃষ্টি হলো, ট্রেন বাস বন্ধ হয়ে গিয়েছিল। তারই ফল এই মারাত্মক ভিড়। সুহানা কোনো রকমে ঠেলে ঠুলে ভিতরে ঢুকলো। পরের স্টেশনে দুজন ভদ্রলোক উঠতেই তন্ময় আর সুহানা বসার জায়গা পেয়ে গেল। তন্ময়ের চোখ শুধু সুহানার দিকে। সুহানা একটা লাল নীল কম্বিনেশনের কুর্তি পরেছে, বেশ ভালো লাগছে। তন্ময় মুখার্জি গত 1 মাস নতুন বদলি হয়ে এসেছে সুহানাদের এলাকার থানায়। নিজের গন্তব্য স্টেশনে নামতে তন্ময় দেখে সুহানাও একই স্টেশনে নেমেছে। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। সুহানাও ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। তন্ময় কিছুক্ষণ এদিক ওদিক খুঁজতে থাকে সুহানাকে, কিন্তু যা হয়, হঠাৎ করে ভালো লাগার মানুষটা উধাও হয়ে যায়। তন্ময় একেবারেই নতুন এই শহরে। লোকজন, গাছপালা, পরিবেশ সবই অচেনা। এই 1 মাসে সব কিছু চিনে নিজের আয়ত্তে আনা এখনও সম্ভব হয়নি। এই 1 মাসে সুহানাকে সে কোনোদিনও দেখেনি। আজই প্রথম দেখা মেয়েটার সাথে। মেয়েটার চোখ দুটো খুব সুন্দর। আর তন্ময়েরও সাহস হয়নি সারা ট্রেনে সুহানার সাথে পরিচয় করার। তবে তন্ময় যেভাবে সুহানাকে দেখছিল একদৃষ্টে, তাতে সুহানা কিছুই কি বুঝল না? তন্ময়ের মাথায় যত আজগুবি কথাগুলো ঘুরতে থাকে। একটু এদিক ওদিক দেখার পর তন্ময় থানার উদ্দেশ্যে রওনা হয়। আজ বেশ রাত হয়েছে। একে ঝড় বৃষ্টি, গরমের হাঁসফাঁস থেকে একটু রিলিফ। ঠান্ডা একটা হাওয়া পাশ দিয়ে যেন বয়ে গেল তন্ময়ের। আজ একটু সময় পেয়েছিল বলে বাড়ি থেকে ঘুরে এসেছে তন্ময়। রাত প্রায় 9টা। থানায় ঢোকে তন্ময়। রাতে নাইট শিফট। সুহানার মুখটা যেন কিছুতেই মুছতে পারছে না মন থেকে। তন্ময় মানুষ হিসেবে খুবই সহজ সরল, তবে মাসখানেক যাবৎ নিজেকে সামলাতেই হিমশিম খেয়েছে। কারণটা আর কিছুই নয়, বিগত 3 বছর ধরে রিক্তার সাথে তন্ময়ের সম্পর্ক। 3 বছর পর রিক্তার মনে হয়েছে তন্ময়ের জীবনে উচ্চাকাঙ্ক্ষা বলে কিছুই নেই। তন্ময়ের সাথে থাকলে তার জীবনে সব কিছুই সাদামাটা রয়ে যাবে। রিক্তা সাদামাটা, সাধারণ জীবন চায় না। সে সব কিছুতেই অসাধারণ হতে চায়। এই সাধারণ আর অসাধারণের মাঝে দুজনের ভালোবাসার সম্পর্কটা কেমন যেন ঢিলে হয়ে গেছে। রিক্তা নতুন মানুষ খুঁজে নিয়েছে। তন্ময়কে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমি তোমার সাথে আর থাকতে পারছি না। তুমি স্বাধীন, প্লিজ আমায় আর বিরক্ত করো না। এই কথা শোনার পর নিজেকে সামলানো খুব কঠিন বলে মনে হয়েছিল। চাকরিগত মন যতই কঠোর হোক, এই কঠোর মনের পিছনে যে একটা ভালোবাসায় ভরা নরম মন আছে, সেটা হয়তো বোঝার ক্ষমতা রিক্তার ছিল না। তাই নির্দ্বিধায় সম্পর্কটা 1 নিমেষে শেষ করে চলে গেছে তার নতুন পছন্দের মানুষের সাথে। 1টা মাস কোনোভাবেই তন্ময় রিক্তার কথাগুলো ভুলতে পারেনি। সারাদিনের ব্যস্ততার ফাঁকে বারবার কথাগুলো মনে পড়েছে। কিছু কাছের বন্ধু পরামর্শ দিয়েছে, ভুলে যা, যে যাবার সে গেছে। কিন্তু মন কি মানে? তবে আজ সুহানাকে দেখে তন্ময়ের একটা ভালো লাগা আলতোভাবে দেখা দিয়েছে মনে। কিন্তু দুঃখের বিষয়, মেয়েটা ট্রেন থেকে নেমে যে কোথায় চলে গেল, মনে মনে ভাবে মেয়েটাকে খুঁজবে কি করে। নাম ঠিকানা সবই অজানা। তাকে খুঁজে বের করা যথেষ্ট কঠিন। এখন একমাত্র ভরসা স্বয়ং ভগবান। রাতে খেয়ে উঠে নাইট শিফটে টহল দিতে বের হয় তন্ময়। গ্রীষ্মের রাত, অনেক বাড়িতেই একটু বেশি রাত অবধি লোকজন জেগে থাকে। টহল দিতে দিতে তন্ময় একটু থমকে যায়। দূর থেকে বেশ জোরে চেঁচিয়ে একটা শব্দ আসছে। এত রাতে কেউ এত জোরে কথা বলবে না। আর ঝগড়াঝাঁটি, অশান্তি কিছু যদি হয়েই থাকে, তার শব্দ অন্যরকম। গাড়ি নিয়ে শব্দটার দিকে এগোতে থাকে। কিছুটা এগোতেই দেখে একটা বাড়ির বারান্দায় একটা মেয়ে প্রচণ্ড জোরে, প্রায় চিৎকার করেই পড়ছে। পাশে থাকা একজন কনস্টেবল বলে বসে, এ কি স্যার, এত রাতে এইভাবে চেঁচাচ্ছে কেন মেয়েটা? পড়াশোনা করছে।
পড়াশোনার জন্য এমন জোরে চেঁচাতে হয় যে 4টের বাড়ির দূর থেকে শোনা যায়। এমনভাবে অনেকেই পড়ে। তন্ময় বেশ কিছুক্ষণ ধরে ওই বাড়িটার কাছে দাঁড়িয়ে রইল। কারণ একটাই, মেয়েটি আর কেউ নয়, ট্রেন থেকে নেমে তন্ময়ের চোখের আড়াল দিয়ে হারিয়ে যাওয়া সেই মেয়েটা। সুহানা নিজের বাড়ির বারান্দায় পায়চারি করছে আর আপন মনে পড়ে যাচ্ছে। কোনো কিছুর দিকে তার লক্ষ্য নেই। সুহানার বাড়ি একদম রাস্তার সামনে, হাজার হাজার গাড়ির যাতায়াত, তাই আলাদাভাবে তন্ময়কে লক্ষ্য করার কোনো অবকাশ নেই। তন্ময় গাড়ি নিয়ে আরেকটু কাছে এগিয়ে যায়। রাত প্রায় 1টা। তন্ময় লক্ষ্য করে একজন মহিলা সুহানাকে ডাকছে। সুহানার ডাক নামে, সুহা, এবার ঘুমা, কাল ভোরে বেরোতে হবে কিন্তু। প্লিজ মা, আর একটু পরে, এখনও একটা চ্যাপ্টার বাকি। আর রাত করিস না, ভোরে না উঠতে পারলে তখন পরীক্ষার মধ্যে শরীর খারাপ হয়ে যাবে। তন্ময় চুপ করে কথাগুলো শুনছিল। মনে মনে বেশ খুশি হলো। শেষমেশ মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে। কাল ভোরে বেরোবে, তার মানে ভোরবেলা দেখা হবেই মেয়েটার সাথে। গাড়ি ঘুরিয়ে তন্ময় এগিয়ে যায় অন্যদিকে। মনে একটাই আনন্দ, অপেক্ষা ভোরে, যদি দেখা যায় মেয়েটাকে। ভোর 6টা। সুহানা বাড়ি থেকে বের হয়। সুহানার এমটেক ফাইনাল ইয়ার। এই কদিন অফিসে ছুটি নিয়েছে। বিটেকের পর চাকরি পেয়ে যেতে এমটেকটা আর করা হয়নি, তাই চাকরিরত অবস্থাতেই এমটেক পড়তে শুরু করে। যথারীতি স্টেশনে এসে হাজির সুহানা। আজ পরনে একটা ডার্ক ব্লু জিন্স আর একটা ইয়েলো ফ্লাওয়ার প্রিন্ট টপ। মাথায় লম্বা চুলে একটা বিনুনি করা। সোজা কথায় সুহানাকে দেখলে চোখ ফেরানো মুশকিল। প্ল্যাটফর্মে ট্রেন এখনও আসেনি। সুহানা অপেক্ষা করছে। সুহানা লক্ষ্য করে একটা মাঝবয়সী ছেলে ওকে লক্ষ্য করছে অনেকক্ষণ। প্রথমে কিছুটা পাত্তা না দিলেও কিছুক্ষণ বাদে ব্যাপারটা কেমন ঠেকে। একে রাতে ঝড় বৃষ্টির জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা। এত ভোরে প্ল্যাটফর্মও ফাঁকা, খুব কম লোকজন। এই অবস্থায় কেউ সুহানাকে ফলো করছে, এটা সুহানার কাছে বেশ ভয়ের কারণ। তাছাড়া যা দিনকাল পড়েছে, তাতে কোনো মেয়েরই কোনো সুরক্ষা বলে কিছু নেই। ব্যাগ থেকে ফোন বের করে দেবাংশুকে ফোন করে সুহানা। হ্যালো, তুই কোথায়? কেন? তুই যে বলেছিলি ভোরবেলা আমায় স্টেশনে পৌঁছে দিতে আসবি। প্লিজ ঘুমাতে দে, এত ভোরে বিরক্ত করিস না তো। দেবাংশু, প্লিজ বোঝার চেষ্টা কর। এত ভোরে এই ফাঁকা স্টেশনে আমার খুব ভয় করছে। ভয় যখন করছে বাড়ি ফিরে যা, আমায় জ্বালাস না। আমি তোকে জ্বালাচ্ছি? তুই জানিস একটা ছেলে আমায় কখন থেকে ফলো করছে? আমার খুব ভয় করছে রে। এই শোন সুহানা, আমি ফোন রাখলাম। লাস্টবার বলছি, ফোন রাখ, ঘুমাতে দে। ফোনটা বিপ শব্দ করে কেটে যায়। সুহানা চোখ ভর্তি জল। মনে মনে ভাবে, দেবাংশু কি সত্যিই ওকে ভালোবাসে? সত্যি ভালোবাসলে কি কেউ এমন একা ছেড়ে দিতে পারত? সুহানার চোখ যায় ছেলেটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। সুহানার মনে ভয়ের প্রমাদ গোনা শুরু। ছেলেটা ক্রমশ সুহানার দিকে এগিয়ে আসছে। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। একটু একটু করে প্ল্যাটফর্মে চায়ের দোকানটার দিকে এগিয়ে যায় সুহানা। ছেলেটা পায়ের জোর বেশ বেড়ে গেল 1 সেকেন্ডে। সুহানা কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়িয়ে পড়ল। তারপর যা ঘটল, চায়ের দোকানের লোকজন যে কটা ছিল সেও ফাঁকা হয়ে গেল। ট্রেন এলো ঘটনাটা ঘটার প্রায় মিনিট 20 পরে। ততক্ষণে কিছু লোক জড়ো হয়েছে। যা ঘটেছে তাতে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়াটা সুহানার জন্য যথেষ্ট। সুহানা কোনো দিকে কান না দিয়ে ট্রেনে উঠে পড়ে। বাড়ি থেকে ফোন এলো। সুহানা নির্বিকার উত্তর, ট্রেন পেয়ে গেছি। পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়ে গেছে। ততক্ষণে এলাকায় হইচই পড়ে গেছে। ফোনটাকে এয়ারপ্লেন মোডে রেখে পরীক্ষায় বসেছে, যাতে কোনো ফোন না আসে এইটুকু সময়ে। পরীক্ষা শেষ হলো। হল থেকে বেরিয়ে ফোন নর্মাল মোডে আনতেই ফোন। হ্যালো, সুহানা সরকার বলছেন? হ্যাঁ বলছি। আমি থানা থেকে বলছি। বলুন। সকালে যাকে মেরেছেন সে তো আপাতত হাত ভেঙে থানায় বসে কাঁদছে। ও এই ব্যাপার? তা কাঁদুক, পাটা ভেঙে দিলেও ক্ষতি হতো না। তা হাত পা যাই ভাঙুন, একবার যে থানায় আসতে হবে। কেন? আমি কি দোষ করেছি? দোষ করেননি,
আপনাকে আমরা একটু দেখতে চাই। আমি জানি আপনার পরীক্ষা, তাই আপনার বাড়িতে গিয়ে শুনলাম আপনার দুপুর দুটোই পরীক্ষা শেষ, তাই এখনই ফোনটা করলাম। বাড়ি ফেরার পথে আসবেন একটু থানায়। ফোন রাখতেই মায়ের ফোন। তুই কী করলি? কেন, কি করেছি? তুই কোথায়? তোকে থানায় যেতে হবে, একটা পুলিশ কনস্টেবল এসেছিল। এই সবে পরীক্ষা দিয়ে বেরিয়েছি, আমি থানা হয়ে আসছি। একা যাবি না, আমি যাব সঙ্গে। সুহানার ফিরতে ফিরতে প্রায় 5টা। ট্রেন থেকে নামতেই চায়ের দোকানে কিছু লোক অবাকভাবে সুহানার দিকে দেখছে। মায়ের ফোন। তুই ট্রেন থেকে নেমেছিস? আমি প্ল্যাটফর্মের নিচে অপেক্ষা করছি। আমি এসে গেছি। থানায় ঢোকে সুহানা। মাথায় লম্বা বিনুনি, ফ্লোরাল টপ আর জিন্স। মোটামুটি সবাই ওকে জরিপ করতে ব্যস্ত। হাতে একটা 3 ধাতুর নোয়া। সুহানাকে দেখেই ছেলেটা চেঁচিয়ে ওঠে, এই মেয়েটাই আমাকে মেরেছে। অফিসার তন্ময় বসু বলেন, আসুন, বলুন কি হয়েছে? এনাকে মেরেছেন কেন? বেশ করেছি। সে তো বুঝলাম, বেশ করেছেন। সুহানা দেখছে সকালের বাচ্চা মেয়েটা বাচ্চাটার মায়ের কোলে। বাচ্চাটার মা সুহানার দিকে এগিয়ে এসে বলে, প্রায় কেঁদে, আপনি না থাকলে মেয়েটা মরে যেত। তন্ময় বসু বলে, এই যে মিস সুহানা, এবার আপনার মুখ থেকে শুনি, কেন মারলেন? কেন, এতক্ষণেও জানেননি? আমায় যে শুনতে হবে। তেমন কিছুই না, বাচ্চা মেয়েটা সকালে চায়ের দোকানে দুধ নিতে এসেছিল। বাচ্চাটা স্টেশনের পাশের ঝুপড়িটায় থাকে। রোজ যাতায়াতের পথে ওকে দেখি। ছোট ভাইকে কোলে নিয়ে ঘুরে বেড়ায় প্ল্যাটফর্মের ধারে। সকালে ও দুধ আনতে আসছিল ওর ভাইয়ের জন্য। আর ওই জানোয়ার হারামজাদাটা আমায় লক্ষ্য করছিল। যেই মেয়েটাকে দেখল অমনি মেয়েটার কাছে এগিয়ে গেল। ওর হাত ধরে প্রথমে টানছিল। আমি তখন ফোনে ব্যস্ত। এরপর ফাঁকা প্ল্যাটফর্ম পেয়ে মেয়েটার ছোট টেপ জামার ভিতরে হাত দিচ্ছিল। বাচ্চাটা কেঁদে ফেলছিল। কয়েকজন ব্যাপারটায় মজা পাচ্ছিল। তাদের নিছকে ইয়ার্কি বলে মনে হচ্ছিল। সত্যি বলবো, নিজেকে আটকাতে পারিনি। এত বছর ধরে মার্শাল আর্ট আর ক্যারাটে শিখেছি। হাতটা নিষ্পিস করে উঠল। বাচ্চাটার কান্নাটা বড্ড কষ্ট লাগছিল। ওই জন্যই ওই জানোয়ারটাকে মারলাম। আরও মারতাম, শুধু ট্রেনটা এসে গেল তাই। না হলে আজ পা, কোমর, আঙুল সব ভেঙে গুঁড়িয়ে দিতাম, যাতে আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাতে গেলেও 4 বার ভাববে। বাচ্চাটা বয়ান দিয়েছে, ওর কথার ভিত্তিতেই আপনাকে ছেড়ে দিলাম। আমায় তো ছাড়লেন, কিন্তু ওই শয়তানটাকে কি করবেন? ওকে তো লকআপে ভরেছি। আপনি আপাতত আসতে পারেন। সুহানা থানা থেকে বেরিয়ে আসে। তন্ময় বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। পাশ থেকে একজন বলে, কি মারাত্মক মেয়ে রে বাবা। তন্ময়ের কাছে সুহানার একটা অন্য জায়গা তৈরি হয়েছে। মেয়েটাকে দেখে সহজেই প্রেমে পড়া যায়। লোকে বলে টমবয় টাইপের মেয়েরাই একমাত্র এইরকম মার্শাল আর্ট ক্যারাটে পারে। কিন্তু সুহানাকে দেখলে সব ধারণার অবসান হয়ে যায়। এদিকে সুহানার মাকে থানার আইসি নিজে ডেকে বলে, আপনার মেয়ে আজ যা করেছে ও তো পুরস্কার পাওয়ার যোগ্য। যাই হোক, ওকে আমাদের দরকার। আমাদের দরকারে এইসব মেয়েদের পাশে পেলে অন্য মেয়েরাও একটু সাহস পাবে। তন্ময়ের চোখ কিন্তু সুহানার ফোন নম্বরের দিকে। রাত ঠিক 12টা। আজও তন্ময়ের নাইট শিফট। টহল দিতে দিতে কিছুটা ইচ্ছে করেই সুহানার বাড়ির সামনে রাস্তাটার গলিতে গিয়ে গাড়িটা দাঁড় করায়। সেই এক দৃশ্য। সুহানা বেশ জোরে চেঁচিয়ে পড়ছে। পাশ থেকে কনস্টেবল বলে ওঠে, স্যার, সেই মেয়েটা দেখুন। ওই সব মেয়ে দেখলেই ভয় লাগে। কোথায় বিয়ে করে ঘর সংসার করবে তা নয়, পড়াশোনার ধিঙ্গিবাজি করে বেড়াচ্ছে। তন্ময় বেশ ঝাঁঝিয়ে ওঠে, কেন, মেয়েদের কি প্রতিবাদ করতে নেই? আপনি তো সবার মতোই চিন্তা করেন। একটু ভালো ভাবুন, একটা বাচ্চা তো বাঁচল। আর রাত একটু বাড়তে থাকে। হঠাৎ রিক্তার ফোন। তন্ময়, তুমি কোথায়? কেন? আই অ্যাম সরি তন্ময়, আমার খুব ভুল হয়ে গেছে। আমি নিজেকে শুধরোতে চাই। প্লিজ সোনা, একবার সুযোগ দাও। তন্ময় কি বলবে বুঝে উঠতে পারে না। একদিকে ফোনে রিক্তা আর অন্যদিকে হাতে সুহানার ফোন নম্বর। রিক্তার প্রতি সেই ভালোবাসায় কিছুটা ঘাটতি তো এই 1 মাসে হয়েছে।
তাও দুর্বলতার মায়া থাকে ভালোবাসায়। তন্ময় এখনও সেই মায়া কাটিয়ে উঠতে পারেনি, তাই রিক্তার ফোন কেটে দেবার সাহস এখনও হয়নি। রিক্তা স্পষ্ট জানিয়ে দেয়, তুমি যদি আমায় ক্ষমা না করো আমি নিজেকে শেষ করে দেব। তন্ময় এতটাও রিক্তার প্রতি নিষ্ঠুর হতে পারে না। ঠিক হয় আগামীকাল সকালে ওরা দেখা করবে। রিক্তার বাড়িতে তন্ময়ে যাওয়া আসা ছিল, তাই বাড়িতেই ডেকেছে রিক্তা। তন্ময় এখন অন্য একরকম দোটানায় পড়েছে। সুহানাকে সত্যি ওর ভালো লেগেছে, কিন্তু রিক্তাকে ও এতটাই ভালোবাসত, এত সহজে মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। রাত বাড়তে থাকে। রিক্তার কথা তন্ময়ের কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সামনে সুহানার বাড়িতে রাতের আলো নিভে যায়। তন্ময় দাঁড়িয়ে নিজেকে কোনো ঐতিহাসিক পুরাণের নগর কোটালের সাথে তুলনা করে। রাত ফুরিয়ে ভোর হয়ে এসেছে। তন্ময় গাড়ি নিয়ে থানায় ঢোকে। সকালে ফ্রেশ হয়ে রিক্তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ সকাল, বেলা বাড়েনি। স্টেশনের কাছে আসতেই দেখে সুহানা ব্যাগ কাঁধে স্টেশনের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তন্ময় কিছুটা ইচ্ছাকৃতভাবেই ডেকে উঠল, ও ম্যাডাম, কি ব্যাপার, ট্রেনে না উঠে চলে আসছেন? আজ আবার কারোর উপর মার্শাল আর্ট প্রয়োগ করলেন নাকি? সুহানা বেশ রাগস্বরেই বলল, কেন, আমি কি পাগল নাকি যখন তখন যাকে তাকে মারব? আরে রেগে যাচ্ছেন কেন? কাজটা তো ভালোই করেছেন। তাই এত সকালে স্টেশনে? রাতের ঝড়ে লাইন ছিঁড়ে গেছে, ট্রেন বন্ধ। কি করব বুঝতে পারছি না। কেন, কি ব্যাপার? অসুবিধা না হলে বলতে পারেন। আমার আজ শেষ পরীক্ষা, 12:30 থেকে শুরু। অলরেডি 10টা বাজছে, পৌঁছাতে পারবো কি না বুঝতে পারছি না। কিসের পরীক্ষা দিচ্ছেন? এমটেক ফাইনাল ইয়ার। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে ছেড়ে দিয়ে আসব? আমি এখন ফ্রি আছি। ফ্রি আছি মানে কি বলতে চাইছেন? মানে কিছুই না, আমার এখন কাজ নেই কোনো। যদি আপনার অসুবিধা বা আপত্তি না থাকে তো আমি পরীক্ষা হল অবধি আপনাকে ছেড়ে দিয়ে আসতে পারি। দেখুন, 2 দিন ধরে যা ঝড়জল হচ্ছে তাতে গাড়িও কম চলছে। যদি মনে করেন তো আমি এই হেল্পটা করতে পারি। সুহানা চারিদিকের অবস্থা ভেবে আপাতত রাজি হয়ে যায়। তন্ময় সুহানাকে পরীক্ষার হলে পৌঁছে দেয়। সারা রাস্তায় দুজনে গল্প করতে করতে কখন যে চলে এসেছে। সুহানা পরীক্ষার হলে ঢুকে যায়। তন্ময় যেন একটু দুর্বল হয়ে পড়ছে। রাস্তায় আসতে আসতে দেখেছে ট্রেন চালু হতে অনেক দেরি। 2 ঘন্টা বাদে মেয়েটার পরীক্ষা শেষ। মেয়েটা বাড়ি ফিরবে কী করে সেই চিন্তা হচ্ছে। যতই হোক, ভালো লাগার মানুষ বলে কথা। হঠাৎ ফোনের শব্দে ঘোর কাটে। ফোনটা হাতে নিয়ে দেখে রিক্তার নম্বরটা ভেসে উঠছে। হ্যালো তন্ময়, তুমি কোথায়? আমি একটু কাজে ফেঁসে গেছি, একটু লেট হবে যেতে। রিক্তার ঝাঁঝালো মেজাজ যেন সপ্তমে চড়ে গেল এক নিমেষে। তুমি যদি না আসো আমি কিন্তু আজ নিজেকে শেষ করে দেব। রিক্তার এই উগ্র মেজাজ আজ অবধি পরিবর্তন হলো না। একে নতুন এলাকায় পোস্টিং, সেখান থেকে রিক্তার বাড়ি যথেষ্ট দূর। এক্ষুনি বললে অমনি 1 সেকেন্ডে পৌঁছানো কোনো মতেই সম্ভব নয়। তাছাড়া রিক্তা যখন নতুন মানুষ পেয়ে তন্ময়কে দূরে সরিয়ে দিয়েছিল, সেদিন তো তন্ময়েরও কষ্ট হয়েছিল। বারবার বলেছিল, রিক্তা এমন করো না, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। রিক্তা সেদিন কোনো কথাই শোনেনি। আর আজ যখন সুহানাকে মনের মতো মনে হয়েছে, সেদিন রিক্তার ডাক। তন্ময় চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে 2 ঘন্টা চোখের নিমেষে কেটে যায়। সুহানা পরীক্ষা দিয়ে বেরোতেই গেটের সামনে দেখে তন্ময়। এ কি, আপনি যাননি? না, এখনও ট্রেন চালু হয়নি। কি করে ফিরবেন তাই ভাবলাম, এতটা যখন এলাম আর একটু না হয় অপেক্ষা করে যাই। চলুন বাড়িতে ছেড়ে দিই, তারপর আমি এক জায়গায় যাব। সুহানা একটু অবাক হলেও মনে মনে ভালোই লাগে। আজ তন্ময় না থাকলে পরীক্ষা দিতে আসা সম্ভবই হতো না। আপনার যদি অসুবিধা না হয় তো আমরা একটু কোথাও বসতে পারি, আসলে খুব খিদে পেয়েছে। বাড়ি ফেরার রাস্তায় একটা রেস্টুরেন্টে ঢোকে দুজনের কথাবার্তা স্বাভাবিকভাবেই শুরু হয়। সুহানাকে বাড়ি পৌঁছে দিয়ে তন্ময় রিক্তার বাড়িতে পৌঁছায়। রিক্তা তো তন্ময়কে দেখে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে। তন্ময় রিক্তার এই ধরনের ভালোবাসা থেকে বেশ অনেক দিন বঞ্চিত, তবুও আজ ঠিক ব্যাপারটা সহজ হলো না। সুহানা আর রিক্তার মধ্যে অনেক পার্থক্য।
এতক্ষণ সুহানার সাথে সময় কাটিয়ে তন্ময় বুঝে গেছে রিক্তা সুহানা দুটি ভিন্ন স্রোত। রিক্তা হচ্ছে প্রবল জোয়ার, যাতে শুধু ভেসে যাওয়া ছাড়া আর উপায় নেই। আর সুহানা হচ্ছে শান্ত একটা আলগা স্রোত, যাতে একটা লাগাম আছে। ভেসে যাওয়ার ইচ্ছে বা দিক নির্ণয় খুব একটা অসুবিধাজনক নয়। তন্ময় রিক্তার এই কাছে আসাতে আজ একটু একাত্ম হতে পারল না। তবুও রিক্তার প্রতি একটা দুর্বলতা তো আছেই। তার উপর ভিত্তি করেই কিছুটা হজম করে নিল। বলো, কেন ডাকলে? ইচ্ছে হলো তাই ডাকলাম। এতদিন তো ইচ্ছে হয়নি, তা আজ কেন? দেখো তন্ময়, লাইফটাকে স্পোর্টিংলি নাও। সেই আদ্যিকালের বদ্যিবুড়োর মেন্টালিটি ছাড়ো। দেখো, এখন ওপরে উঠতে গেলে কিছুটা তোমায় ছাড়তে হবেই। কি ছাড়ার কথা বলছো? আলাদা করে আর কি বলি? দেখো, তুমি সামান্য একজন পুলিশ। আমি হাই স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে ভালোবাসি প্রথম থেকেই। সেটা আশা করি এতদিনে কি বোঝোনি? আর এখন সেই লাইফ লিড করার জন্য টাকা পয়সা কতটা জরুরি সেটা আশা করি তুমি বোঝো। আমি অ্যাডজাস্টমেন্টে বিশ্বাসী নই। কি হবে অ্যাডজাস্ট করে? তার থেকে নিজের মতন করে ভালো থাকো। আর একটুর বিনিময়ে যদি অনেকটা গেন করা যায় তাতে ক্ষতি কি? রিক্তা, তোমার মাথা ঠিক নেই। কি যা তা বলছো, ভেবে বলো। আমি ভেবেই বলছি। আমি কারোর সাথে বেড শেয়ার করাটাকে খারাপ ভাবি না। অবশ্য তুমি এক নারীতে বিশ্বাসী, কিন্তু আমি এক পুরুষে বিশ্বাসী নই। আমি অনেক ওপরে উঠতে চাই। তুমি পারবে আমায় ফরেন ট্যুর করাতে? ফরেন ট্যুর? তুমি কি পাগল হয়ে গেছো রিক্তা? আমার যা স্যালারি তাতে ফরেন ট্যুর কখনোই সম্ভব নয়। দেখো, এই জন্যই তো তোমায় বোঝাচ্ছি ব্যাপারটা। আমরা একসাথে থাকতেই পারি, কিন্তু আমি আমার লাইফ আমার মতন করে লিড করতে চাই। প্লিজ বাধা দিও না। তোমাকে আমি ভালোবাসি। প্লিজ রিক্তা, এটাকে ভালোবাসা বলো না। যে মেয়ে এক পুরুষে বিশ্বাসী নয় সে কি করে একজন পুরুষকে ভালোবাসতে পারে সেটাই তো মাথায় ঢুকছে না। তুমি স্বপ্নের জগতে বাস করছো, এইভাবে জীবন চলে না। দেখো তন্ময়, আমি ভীষণভাবে ভালো থাকতে চাই। আর এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তোমার সাথে থাকতে আমার কোনো অসুবিধা নেই। সুহানার সাথে এতটা পথ এলো, মেয়েটা ভালোই বুঝেছে তন্ময় ওকে পছন্দ করে। কিন্তু মেয়েটা সব বুঝেও চুপ। হাসি মুখে বাড়ি ফিরে এলো। সুহানার শান্ত স্বভাব তন্ময়কে রিক্তার থেকে এক মুহূর্তে অনেক দূরে করে দিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠে তন্ময়ের। সুহানা কলিং। রিক্তা ফোনটা হাতে নিতেই তন্ময় কেড়ে নেয় ফোনটা। হ্যালো, আপনার বাইকে আমার জলের বোতলটা রয়ে গেছে, একটু ওটা দিয়ে যাবেন? রিক্তা চেঁচিয়ে ওঠে। হুইস সুহানা? বাহ তন্ময়, তুমিও? সুহানার কানে ফোন। ভেসে আসছে রিক্তার কর্কশ চিৎকার। রিক্তা বেশ চিৎকার করে বলে, বাহ তন্ময়, তুমিও দেখছি বেশ ভালোই চালাচ্ছ। কেন, কি করেছি? সুহানাকে? বেশ ভালোই নাম, সুহানা। কতদিন ধরে এইসব চলছে? রিক্তা প্লিজ, আজে বাজে বকো না। মেয়েটা যথেষ্ট ভালো মেয়ে। সে তো তার গুণ তুমি গাইবেই। এখন হাতে নাতে ধরা পড়ে গেছো। দেখো, মানুষ হিসেবে মেয়েটাকে আজ সাহায্য করার দরকার ছিল। আজ মেয়েটার পরীক্ষা ছিল, একটু পৌঁছে দিয়েছিলাম। শাক দিয়ে মাছ ঢাকা যায় না তন্ময়। দেখো রিক্তা, আমি জানি আমি কোনো ভুল করিনি। আর ওর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে তুমি আমায় আর ওকে নিয়ে যা তা বলতে পারো। আর এটাও বলি, ওর মতন মেয়ের সাথে যদি আমার আগে দেখা হতো আমি হলপ করে বলতে পারি আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতাম না। শি ইজ আ জুয়েল। রিক্তার উদ্ধত মেজাজ সম্বন্ধে তন্ময় ওয়াকিবহাল। বেশি কথা না বাড়িয়ে তন্ময় বেরিয়ে আসে। রিক্তা চিৎকার করতে থাকে, গো টু হেল, আমি তোমায় আর একটুও ভালোবাসি না। তন্ময় বাইকটা বেশ জোরে চালায়। সুহানার বাড়িতে এসে কলিং বেল বাজাতেই সুহানা এসে দরজা খোলে। এই যে আপনার জলের ব্যাগ, আসুন। সুহানার মা বেরিয়ে আসে। আরে তুমি? অনেক ধন্যবাদ তোমায়। আজ তুমি না থাকলে মেয়েটা পরীক্ষাই দিতে যেতে পারতো না। তন্ময় ভিতরে ঢোকে। বেশ সুন্দর সাজানো গোছানো বাড়ি। সুহানা একটাই মেয়ে, আদুরে আহ্লাদি গোছের। বিকেলবেলা মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিচ্ছে। সুহানা বলে, চলুন
ছাদে চলুন, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সুহানা একটা নীল শাড়ি পরেছে। এই পোশাকে তন্ময় ওকে দেখেনি। কোথাও যাবেন? পাশের বাড়িতে পুজো আছে, নিমন্ত্রণ। তন্ময় কমপ্লিমেন্ট দিতে গিয়েও থেমে যায়। এত সুন্দর একটা মেয়ে, আপনাকে এই শাড়ি পরা অবস্থায় দেখলে কেউ বলবে না যে আপনি মার্শাল আর্টের লোককে কাবু করেন? আপনাকে একটা কথা বলি। বলুন। আমায় নিয়ে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা মিটিয়ে নিন। মানে? আমি ফোনে সব শুনেছি। আপনি আপনার গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলেন তো? আমি ফোন করেছিলাম, তো রিসিভ করে ফোন না কেটেই ঝগড়া করছিলেন। তন্ময় একটু বিমর্ষ হয়ে পড়ে। সমস্ত কিছু খুলে বলে সুহানাকে। প্রায় 3 বছর ধরে আমাদের সম্পর্ক, কিন্তু রিক্তা আমায় নয়, আমার পজিশনটাকে ভালোবাসে। ওর কাছে আমি নই, আমার ক্ষমতাটা ইম্পর্টেন্ট। ওর নাম, ফেম, টাকা ভালোবাসে। সব কী করে একসাথে দিই বলো তো? আর ভুল কি বলেছি? ও যদি এক পুরুষে বিশ্বাসী না হয়ে যখন তখন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যেতে পারে, তাহলে আমি কি করব? সত্যি কথা বলছি, তোমায় আমার খুব ভালো লেগেছে। হয়তো তোমার ভালোবাসতেও পারি। তুমি বলো, আমার দোষ কোথায়? দোষ আপনার নয়। আসলে আমিও কাউকে ভালোবাসি, কিন্তু সেই সম্পর্ক শুধুমাত্র একটা সুতোর উপর টিকে আছে। তাই চাই না কারো সম্পর্ক ভেঙে যাক। আপনাদের দুজনের সব কথাই শুনেছি ফোনে। দেখো সুহানা, তোমাকে আমার ভালো লাগে। বলবো না যে ভালোবাসি, কিন্তু ভালো লাগাটা আছে। দেখুন, আমরা বন্ধু থাকতে পারি। তন্ময় বোঝে সুহানা মানুষ হিসেবে খুব ভালো। সেদিনের পর থেকে বন্ধুত্ব বাড়তে থাকে। দেবাংশু আর তন্ময় 2 ধরনের মানুষ। দেবাংশু নিজের মতন, তন্ময় কেয়ারিং। দেবাংশুর ভালোবাসাটা অনেকটা জোর করে পাওয়ার মতন, কিন্তু তন্ময়ের কাছে না চাইতেই অনেক কিছু পাওয়ার উপলব্ধি আছে। দেখতে দেখতে মাস 4 কেটে গেছে। সুহানা আর তন্ময় এখন বলা যায় হ্যাপি কাপল। রিক্তা কোনো যোগাযোগ রাখে না, আর দেবাংশু চাকরি সূত্রে বিদেশে পাড়ি দিয়েছে। তাতে যে একটা সম্পর্ক চুকিয়ে দিয়ে গেছে সেটা সুহানার কাছে পরিষ্কার। 2 বন্ধু এখন ভালোবাসার শব্দে অভ্যস্ত হচ্ছে ধীরে ধীরে। এমনই একদিন তন্ময় আর সুহানা মুখোমুখি। সুহানার এমটেকের রেজাল্ট বেরিয়েছে, যথেষ্ট ভালো রেজাল্ট। তন্ময় এসেছে সুহানার বাড়ি। নিজের খুশি আর আনন্দকে আর চেপে রাখতে পারেনি সুহানা। ঝাঁপিয়ে পড়ে তন্ময়ের বুকে। এই প্রথম সুহানা এত কাছে এসেছে তন্ময়ের। তন্ময়ে আজ কোনো ফাঁক নেই। সুহানা বাধাও দেয় না। রিক্তার সমস্ত অপমান আজ তন্ময় ভুলে গেছে শান্ত সুহানার অশান্ত প্রেমে। হঠাৎই তন্ময়ের ফোন বেজে ওঠে। হ্যালো, আমি রিক্তার মা। তন্ময়, রিক্তা নিজের হাতে শিরা কেটে ফেলেছে। সে কি? এখন কোথায়? আমরা নার্সিংহোমে নিয়ে এসেছি। ব্লাড লাগবে প্রচুর। তুমি একবারটি এসো। সুহানা তন্ময় দেরি না করে বেরিয়ে পড়ে। অনেকটা রাস্তা। বাইকের স্পিড একটু বেশি জোরে দেয়। সুহানা তো ভয়ে তন্ময়ের গায়ে সিঁটকে থাকে। নার্সিংহোমে এসে পৌঁছালে রিক্তার বাবা ছুটে আসে তন্ময়কে দেখে। তুমি এসেছো তন্ময়? রিক্তা আজ নিজেকে শেষ করে দিচ্ছিল। ইমিডিয়েট ব্লাড লাগবে। সুহানা প্রশ্ন করে, কি গ্রুপের ব্লাড? ও পজিটিভ। আমিও ও পজিটিভ। দেখুন আমার ব্লাড নেওয়া যায় কি না। সুহানার রক্তে আস্তে আস্তে জ্ঞান ফেরে রিক্তার। তন্ময়কে দেখে রিক্তা কেঁদে ফেলে। প্লিজ তন্ময়, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। আমায় ফিরে যেতে দাও তোমার জীবনে। আমি তোমায় খুব ভালোবাসি তন্ময়। প্লিজ আমায় ছেড়ে যেও না। তন্ময় রিক্তাকে শান্ত করে। ডাক্তার জানায়, দেখুন পেশেন্টের যা কন্ডিশন, তাতে উনি মেন্টালি ডিপ্রেশনে আছেন। তার উপর উনি আবার যদি কোনো কিছু নিয়ে এত বেশি চিন্তা করেন, উনি কিন্তু আবার খারাপ ভালো কিছু করতে পারেন। তাই ওনাকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না। দেখো তন্ময়, তুমি রিক্তাকে বিয়ে করো। ও তোমায় ছাড়া থাকতে পারছে না। আমি ওর বাবা হয়ে তোমার কাছে হাত জোড় করছি। তন্ময় কী করবে বুঝে উঠতে পারছে না। এই কয়েক মাসে সুহানাকে পেয়ে তন্ময়ের জীবনটা একদম অন্যরকম হয়ে গেছে। রিক্তার মতন খামখেয়ালি মেয়ে সুহানা নয়। সুহানা সব কিছু শুনেছে। রিক্তার বাবা চলে যেতে সুহানা এগিয়ে আসে। তন্ময়, তুমি রিক্তাকে বিয়ে করো। আমি চাই না আমি কারোর মৃত্যুর কারণ হই।
আমি আজ তোমাকে পেলেও সারা জীবন শুধু এটাই মনে হবে, কারণ মৃত্যুর কারণ আমি। কেউ আমার জন্য নিজেকে শেষ করে দিতে চায়। শুধু তোমাকে পাওয়ার জন্য আমি অন্যের এত বড় ক্ষতির কারণ হতে পারি না। আমি চাইবো তোমরা ভালো থাকো। এটা হয় না সুহানা। আমি তোমায় যে কথা দিয়েছি তার খেলাপ আমি করতে পারবো না। আমি কি বলেছি তুমি সেটা করছো? আমি তোমায় মুক্ত করলাম। আমার সাথে রিক্তার চিরকালের একটা রক্তের সম্পর্ক তো রইল। তুমি ওকে সামলাও, আমি চলি। সুহানা, এইভাবে কোনো কিছু শেষ হয় না। জানি তন্ময়, তাই তো বললাম আমি সব সময় তোমার সুহানা হয়েই থাকব। শুধু একটা প্রাণকে বাঁচানোর জন্য আমাদের দূরে যেতেই হবে। আমি হয়তো কিছুদিনের মধ্যে ইন্ডিয়ার বাইরে চলে যাব। আগেই যেতাম, কিন্তু তোমার কথা ভেবে আর এমটেকের রেজাল্ট এই দুটোর জন্য যাওয়া হয়নি। জানোই তো আমাদের ইঞ্জিনিয়ারদের কেমন চাকরি। তন্ময় সুহানার হাত দুটো ধরে। সুহানার চোখে জল। আমি আসছি তন্ময়, ভালো থেকো। রিক্তাকে ভালো রেখো, ওকে মরতে দিও না। আমার দরজা তোমার জন্য চিরকাল খোলাই রইল। সুহানা বেরিয়ে আসে নার্সিংহোম থেকে। রিক্তা ডাক দেয় তন্ময়কে। ক্ষমা করে দাও তন্ময়, আমি ভুল করেছি। আমায় ক্ষমা করো। আমি তোমায় খুব ভালোবাসি। তোমায় ছাড়া বাঁচব না আমি। দেখো রিক্তা, এটা সম্ভব নয়। আমি সুহানাকে কষ্ট দিতে পারবো না। ও তোমায় রক্ত দিয়ে বাঁচিয়েছে। তুমি বারবার আমায় আঘাত করেছ। আমি তাও তোমার কাছে ফিরে এসেছি, কিন্তু আজ আর পারবো না। যেদিন তুমি আমায় সব কিছু থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, সেদিন সুহানাই ওর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছিল। প্লিজ রিক্তা, এই সব কথা পরে হবে। আজ আমার খুব তাড়া। তন্ময় রুদ্ধশ্বাসে দৌড় দেয়। সুহানা ততক্ষণে নার্সিংহোমের গেট পেরিয়ে রাস্তায় নেমেছে। সুহানা, দাঁড়াও। থমকে যায় সুহানা। তোমার সাহস তো মন্দ নয়। তুমি আমায় একা ফেলে চলে যাচ্ছ। জানো না আমি পুলিশ? সারা জীবন তোমায় নজরবন্দি করে রেখে দেব। সুহানার কান্নার রোল বাড়ছে। চোখের জলের পরিমাণও বেশ বেড়ে গেছে। তন্ময় শুধু তোমার সুহানা। আই লাভ ইউ সুহানা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।